আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না করার আহ্বান ডক্টর ইউনূসের। দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন শেখ হাসিনা। চলতি বছরের শেষ দিকেই নির্বাচন। শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে, এর সাথে ভারত সরকারের অবস্থানের সম্পর্ক নেই দিল্লির বিবৃতি। হাসিনাকে ফেরাতে ব্যর্থ হলে মামলা করে বিচার দাবি নাগরিক কমিটির। আওয়ামী লীগ নিষিদ্ধে শীঘ্রই পদক্ষেপ জানালেন উপদেষ্টা আসিফ। ধানমন্ডি ৩২-এ আজও ভাঙচুর, ধ্বংসস্তূপ দেখতে আসছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষও। বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক। আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা নিয়ে আলোচনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সক্ষম না হলে ফ্যাসিস্টদের পুনরুত্থানের আশঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি বা অন্য কারো উপর আক্রমণ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য উঠে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা সরকার বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন এবং নাগরিকদের পরিবার ও আত্মীয় স্বজনের উপর বিভিন্নভাবে নিপীড়ন চালিয়েছেন। সেই ক্ষোভ থেকেই এই হামলা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসেই তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। বাংলাদেশের পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছেন। এসব কারণে দেশের জনগণের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যে কোনো পরিস্থিতিতে সবার উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি সম্মান রাখা, কেননা এটি বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এদিকে চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচনের আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন NHK দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এই আভাস দেন। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। ডক্টর ইউনূস বলেন, যখন আমরা ক্ষমতায় এসেছিলাম ওই সময়ের পরিস্থিতি বললে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়েছি, কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক ব্যবস্থা। বিচারিক ব্যবস্থাও ছিল অনেক নাজুক। নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন দ্রুত সময় হতে পারে এবং তা এ বছরের শেষ দিকেই। নির্বাচিতরা কাজ করা শক্তিশালী একটি ভিত্তি পাবেন বলেও আশা করেন তিনি। তরুণ প্রজন্মকে নিয়ে উচ্চ আশার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, তরুণরা তাদের সৃজনশীলতাকে পুরো বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে চায়। সাক্ষাৎকারে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ডক্টর ইউনূস। Given the circumstances when we came in, I think we have come a long way, because it's a completely devastated society, devastated economy, devastated political system, judicial system, everything. When the election is held, the new government that will be elected through the election will have a very safe and sound basis to work with. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার বিকেলে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক চায়। বিষয়টি সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে। বাংলাদেশের একাধিক বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন এবং অভ্যন্তরীণ সমস্যার জন্য দায়ী করে দুঃখ প্রকাশ করেন জয়সওয়াল। বলেন, শেখ হাসিনার মন্তব্যগুলো তার একান্ত ব্যক্তিগত, এতে ভারতের কোনো ভূমিকা নেই। বিষয়টি ভারত সরকারের অবস্থানের সঙ্গে জুড়ে দেয়ায় দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচকতায় প্রভাব ফেলবে। যদিও ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে বলে জানান জয়সওয়াল। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে মামলা করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। দ্রুত জুলাই প্রোক্লেমেশন ঘোষণার আহ্বান বিশিষ্টজনদের। গেলমান শফির রিপোর্ট। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে
শীর্ষক এই প্রতিনিধি সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ঢাকা মহানগর দক্ষিণ। প্রতিনিধি সভায় যোগ দিয়ে প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, ৭২-এর সংবিধানের অধীনে সরকার গঠন করেই ৫ই আগস্টের বিপ্লব ব্যাহত হয়েছে। সরকার বিপ্লবের স্পিড হারিয়েছে, তাই তারা ব্যর্থ হবে। ডক্টর ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন এবং এই সরকার অবশ্যই এই গণঅভ্যুত্থান থেকে জাত বটে, কিন্তু এই সরকার ব্যর্থ হতে বাধ্য অনিবার্যভাবেই, যেহেতু গণ অভ্যুত্থানের স্পিরিট এই সরকার নাই। এই সরকার গণ অভ্যুত্থানের স্পিরিটের উপর দাঁড়ানো নাই। তাহলে গণ অভ্যুত্থান কোথায় গেল? গণ অভ্যুত্থান এখানে হাজির আছে। আপনি কি বুঝতে পারেন? নিজের বুকে হাত দেন, হাত দিয়ে বুঝেন এই যে মা কেঁদে গেল, এই কান্না আপনার বুকে আছে কিনা। যদি এই কান্না আপনার বুকে থাকে তাহলে ক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। গণ ক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। জনগণই ক্ষমতার সমস্ত কিছুর অধিকারী। ফলে জনগণের পক্ষে আপনি যখন কথা বলেন, আপনি তখন আর দল নন, আপনি তখন জনগণ। পরে জাতীয় নাগরিক কমিটির প্রশ্ন উত্তর পর্বে কমিটির নেতারা বলেন, তরুণদের নেতৃত্বের এই দল কোনো পরিবারতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জনগণের চাওয়াই হবে এই দলের রাজনৈতিক ইস্তেহার। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যে মানুষ, তরুণ প্রজন্ম, তারা তাদের জায়গায় এই পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি এটার উপরে বিরক্ত, এবং আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্ম এটা আর চাই না। আমাদের জায়গা থেকে কথা দিতে পারি যে আগামীর বাংলাদেশে আমরা শুধু গণতন্ত্র দেশে দেখতে চাই না, আমরা যে রাজনৈতিক দলগুলো করতে চাই এবং দেখতে চাই সেগুলোর ভিতরেও গণতন্ত্র দেখতে চাই, এবং সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটা অভ্যুত্থান ঘটেছে, তার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যখন দেখি, এই প্রতিষ্ঠানগুলোর পরিবর্তনটাও আমরা দেখতে চাই। অবশ্যই এই জায়গাটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি, যে জনগণের প্রতিষ্ঠান জনগণের নির্দেশে চলবে, জনগণের প্রবলেম সলভ করবে, এটাই তার একমাত্র উপায় হবে টিকে থাকা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে মামলা করে তার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতারা। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা অবশ্যই করতে হবে। যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা দায়ের করে আন্তর্জাতিকভাবে এই খুনি হাসিনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। একটি এত বড় ভূখণ্ড, এই ধর্ম, এই ক্যাচালে গিয়ে যে আমরা আজকে বিভক্ত হয়ে বসে আছি, আর বিদেশিরা এসে আমাদের এখানে খবরদারি করার সুযোগ পাচ্ছে, আমরা মনে করি যে ভবিষ্যতেও এই কাজগুলো করার চেষ্টা চালাবে। কাউকে ধর্ম বিরোধী আখ্যা দেওয়া হবে, কেউ খুব ধর্মের পক্ষের লোক সাজবেন। সো ফলতে এই যে বাইনারিগুলা, আপনারা এগুলাতে ডুববেন না। ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো নেতাকর্মী জাতীয় নাগরিক কমিটিতে স্থান পাবে না বলেও জানান নেতারা। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগকে শীঘ্রই নিষিদ্ধ করার ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে। এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের অগণতান্ত্রিক ও একঘেয়েমির মনোভাব এবং কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই দলটি নিষিদ্ধে তাদের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের ঐক্যমত্য হলে সরকারের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহজ হয়ে যাবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ধানমন্ডি ৩২-এ আজও চলছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর। এখন হাতুড়ি দিয়ে বাড়িটি ভাঙছে কিছু মানুষ। ধ্বংসস্তূপ দেখতে শত শত মানুষ আসছে ঢাকার বাইরে থেকেও। ফ্যাসিবাদের আতুর ঘর দেখে স্বস্তি জানান তারা। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ধানমন্ডি ৩২, ভাঙা বাড়ি দেখতে উৎসুক জনতার ভিড় কমছে না। বাড়ছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের সংখ্যা। আমরা দুই বোন, আমি রাজশাহী থাকি, তো এই ঘটনা শুনে দেখতে আসছি, মানে উচ্ছ্বাসিত খুশি হয়ে দেখতে আসছি, কারণ জানতাম এখানে শেখ মুজিবের ছবি থাকতো। যে আগে যে দুঃখগুলো পেয়েছিলাম সেই দুঃখটা ঘুচিয়ে
আনন্দ প্রকাশিত হচ্ছে এখন আমার। সরাসরি আতুতঘর ছিল, এটা যে মাটির সঙ্গে মিশে দেওয়া হয়েছে, এটা মানে চাক্ষুষ সাক্ষী হয়ে থাকার জন্য আসছে আর কি। শেখ হাসিনা এত মানুষকে খুন করেছে, তার বাড়ি ভাঙা হয়েছে আজকে, এই জন্য আমি দেখতে এসেছি। স্কুল কলেজ বন্ধ থাকায় বন্ধুদের সাথে দল বেঁধে অনেক শিক্ষার্থী এসেছেন। স্মৃতি হিসেবে রেখে দিতে চান ভাঙা বাড়ির সামনে তোলা ছবি। এটা আমরা একটা স্মৃতি হিসেবে রেখে দিতে চাচ্ছি। এটা নতুন প্রজন্মের জন্য একটা ঐতিহাসিক মাইল ফলক। আমরা আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, আমরা সরাসরি গাজীপুরে আন্দোলন করেছি, ঢাকাতে আন্দোলন করেছি, আমরা এই স্বৈরাচারকে সরাসরি মোকাবেলা করে আমরা এটা দেখে এসেছি। সো আমাদের জন্য একটা অনুপ্রেরণা, আমাদের জন্য এটা অনেক কিছু পাওয়া। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এমন দৃষ্টান্ত চায় সাধারণ মানুষ। এই সরকার ফেসিবাদ নিয়ে গেছে, আবার অন্য কোনো সরকারের একটা শিক্ষণীয় বিষয় আছে যে পরবর্তীতে আসবে, তার জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ব্যাংক লুট করে নিয়ে গেছে, ব্যাংকগুলো বাংলাদেশে যে আমার আপনার টাকা ব্যাংকের ডিপোজিট আপনি পাইতেছি না, সেই টাকাগুলো তো তারা নিয়ে বিদেশে পাচার করছে, তারা নিয়ে চলেছে। এত যদি ভালো থাকতো তাহলে পালায় গেল কেন? স্বৈরাচারের কোনো অস্তিত্ব বাংলা জমিনে থাকতে পারবে না, এবং স্বৈরাচারের যত দলমল আছে তার মধ্যে কেউ থাকতে পারবে না। বুলডোজার না থাকলেও ভবন ভাঙতে তৎপরতা অব্যাহত রয়েছে। উৎসুক জনতার আনাগোনা বন্ধ করা না গেলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরশাসকের পতন হলেও দেশে বিদেশে তাদের দোসররা সক্রিয় রয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে চায় তারা। বিকেলে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে গত কয়েকদিন ধরে উস্কানিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা গণতন্ত্রের জন্য বাধা হয়ে দাঁড়াবে। এই অবস্থায় দেশের চলমান পরিস্থিতি শক্ত হাতে দমন করতে উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল ষড়যন্ত্রকারীদের উস্কানিমূলক বক্তব্য পরিহার করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা ধৈর্য ধরুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে। আর অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়। এদিকে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বিএনপি। অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে। কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে মনে করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, তারা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্রগণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন ও আপত্তিকর বক্তব্য, মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছে। সেজন্যই বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নামফলকগুলো ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। বিএনপি মনে করে, অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে, সরকার উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী, গণতন্ত্র বিরোধী, দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনাও দেখা দিতে পারে, যার উপসর্গ এরই মধ্যে দৃশ্যমান। বিএনপি অতীতে কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না। যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না তাদের স্থান বিএনপিতে নেই। 31 দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততা শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতারা। ফজলে রাব্বির রিপোর্ট। রাজধানীর পল্টন থানার বিজয়নগরের রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত 31 দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততা নিয়ে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নেন পল্টন থানা ও এর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
কর্মশালায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যখনই যে কোনো ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে তিনি কিন্তু তাৎক্ষণিক সেখানে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এবং কোনো পর্যায়ের নেতা সেখান থেকে বাদ যায়নি। সর্বোচ্চ থেকে একেবারে তৃণমূল পর্যন্ত সকল বিষয়ে তিনি সাংগঠনিক পদক্ষেপ নিয়েছেন। এর চেয়ে বেশি আর আমাদের কি করার রয়েছে? আমরা তো আর সরকারে নাই, আমাদের হাতে তো আর পুলিশ বাহিনী নাই, আমাদের হাতে তো আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাই যে আমরা আইনি ব্যবস্থা নিব। অতএব এখানে আমাদেরকে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় অত্যন্ত সজাগ থাকতে হবে। বিএনপি কোনো অপশক্তির কাছে মাথা নত করে না উল্লেখ করে আলোচকরা বলেন, দেশের সকল সংস্কারের ধারক ও বাহক বিএনপি। 2022 সালে তারেক রহমান প্রথমে 27 দফা, পরবর্তীতে সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দের সাথে আলোচনা করে এই আরো 4টি দফাকে বৃদ্ধি করে 31 দফা ঘোষণা করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ 31 দফা। আপনারা সকলেই আমাদের ডক্টর মাহাদি আমিন যে 31 দফা আপনাদেরকে পড়ে শুনিয়েছেন, অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, আপনি সকলেই শুনেছেন। আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন 31 দফা ঘোষণা করেছেন সেই বিষয়ে আপনারা সকলেই কিছুটা হলেও শিখতে পেরেছেন। কর্মশালায় বক্তারা তারেক রহমানের উত্থাপিত 31 দফার বিভিন্ন পয়েন্ট তুলে ধরে বলেন, শুধু শুনলেই হবে না, এগুলো বুঝে জনগণের কাছে তা পৌঁছে দিতে হবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিচার বিভাগ সংস্কারের জন্য দেয়া প্রতিবেদনগুলোকে বাস্তবায়নযোগ্য ও ইতিবাচক বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের সুপারিশ সর্বোচ্চ আদালতের ওপর চাপ কমাবে বলেও মনে করেন তারা। বাস্তবায়নে সময় লাগলেও এই প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর জোর দেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। আহমেদ সারওয়ারের রিপোর্ট। বিগত 15 বছরের শাসনামলে বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। 24-এর 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়। তারই একটি বিচার বিভাগ সংস্কার কমিশন। আপিল বিভাগের সাবেক সদস্য বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বে বুধবার প্রধান উপদেষ্টার হাতে সংস্কার প্রতিবেদন তুলে দেয় বিচার বিভাগীয় সংস্কার কমিশন। 352 পৃষ্ঠার প্রতিবেদনে সারসংক্ষেপে 28টি সুপারিশ তুলে ধরা হয়। তাতে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, স্বতন্ত্র তদন্ত সংস্থা, বিভাগীয় শহরে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ, জেলা আদালতকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া সহ একগুচ্ছ সুপারিশ করেছে কমিশন। সুপারিশগুলো ইতিবাচক বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এখানে মৌলিকভাবে বেশ অনেকগুলো খুবই জরুরি এবং মৌলিকভাবে বেশ অনেকগুলো বাস্তবায়নযোগ্য, এবং আমি মনে করি যে সংস্কারের স্বার্থে বিচার বিভাগের যেই চলমান সমস্যা সেটা উত্তরণের স্বার্থে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়াও জরুরি। কেউ না কেউ তো শুরু করতে হবে। দীর্ঘদিন যাবৎ সেই ইয়ার পরে তো এই কাজগুলো আর হয়নি, অনেক দিন যাবৎ শুরু হয়েছে। নেক্সট যদি আরেক গভর্নমেন্ট আসে তাহলে তারা এই জিনিসগুলোকে তো আবার যাচাই বাছাই এক্সামিন করে দেখবে। একদম ছুড়ে ফেলে দেওয়ার তো কোনো সুযোগ নেই। আমি পজিটিভলি দেখি এই চেঞ্জগুলো এবং অবশ্যই বাস্তবায়নযোগ্য, তবে নট ইমিডিয়েটলি, হয়তো একটু সময় লাগবে আর কি, ইট উইল টেক টাইম। আর তাদের মতে 8ম সংশোধনীর মাধ্যমে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনকে অবৈধ ঘোষণা করা হলেও বর্তমান সময়ে তা যথেষ্ট প্রাসঙ্গিক। ঢাকা থেকে বাইরে নিলে এটা 8ম সংশোধনীর ইয়া চলে যাবে কিংবা সুপ্রিম কোর্টের আদেশ। সুপ্রিম কোর্ট নিজস্ব সিদ্ধান্ত থেকে বারবার বের হয়ে যাচ্ছে না কেন? ফর দ্য নেসেসিটি অফ দ্য পিপল। বিচার করতে এসে যে একটা মানুষ হয়রানির শিকার হচ্ছে, ছোট ছোট ম্যাটারে এসে হাইকোর্টে এখানে আপনাকে আইনজীবীর চেম্বারে আসা লাগতেছে, হ্যাঁ এটা আসতে হবে, কিন্তু এই যে অ্যাফিডেভিট করার জন্য এসে একটা মানুষকে 2 দিন 3 দিন থাকা লাগতেছে ঢাকায় এসে, আগাম জামিনের জন্য সব মানুষকে এখানে আসা লাগতেছে। এই ছোট ছোট ম্যাটারগুলো কিন্তু একটা চেঞ্জ আনার সুযোগ আছে আমি মনে করি। বিভিন্ন ডিস্ট্রিক্টের মামলাগুলো আপনি অপ্রয়োজনীয়ভাবে আমি মনে করি যে এটাকে কেন্দ্রীভূত করে রাখা হয়েছে, এবং মামলার যে আমরা এখানে চাপের কথাটা বলি বিভাগওয়ারি হলে কিন্তু আমি মনে করি মামলা ডিসপোজালের শৃঙ্খলা ফিরে আসবে। অ্যাটর্নি সার্ভিস যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিচার বিভাগের সেপারেট সচিবালয় সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করতে হবে। আদারওয়াইজ কিন্তু অ্যাটর্নি সার্ভিস করে ওই ওল্ড ওয়াইন নিউ বটল কনসেপ্টে চলে যাবে। জেলার আদালতগুলো জেলায় থাকা উচিত, কারণ উপজেলা ভিত্তিক এখানে গেলে স্থানীয় প্রভাব বলো, রাজনৈতিক প্রভাব বলো, এগুলো কিন্তু আমরা সেই কালচার মুক্ত হতে পারিনি। ওই জায়গায় আমার মনে হয় যে এটা সেট আপিং বা পরিপূর্ণভাবে কাজটা চালু করার এই মধ্যবর্তী সময়গুলোতে অনেক জটিলতা দেখা দিতে পারে।
বিচার বিভাগকে আরও কার্যকরী করতে সময়ের সাথে তাল মিলিয়ে ভবিষ্যতেও প্রয়োজনীয় সংস্কার সাধনের উপর জোর দেন এই দুই আইনজীবী। আমি দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপি স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার বেলা 11:30টার দিকে শুরু হয় এই বৈঠক, শেষ হয় দুপুর 1টায়। গুলশান কার্যালয়ে হওয়া এই বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্য সহ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন অনলাইনে যুক্ত ছিলেন। বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি, স্থাপনা ও নামফলক ভেঙে ফেলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে দলের নীতি নির্ধারকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান। অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মেহের আফরোজ শাওনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরেই একই অভিযোগে ধানমন্ডি থেকে অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করে মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নুরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। দর্শক, বিপিএল কভার করতে এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আছেন বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মানিক, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। কেমন হলো ফাইনালের ম্যাচটা এবং দর্শকরা কতটুকু উপভোগ করেছে ম্যাচ? কনক, আজকে একটা অন্যতম আনন্দের দিন ফরচুন বরিশালের দর্শকদের জন্য এবং বিশেষ করে তামিম ইকবালের জন্য। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বিপিএল সিজন 11-এ ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে এবং তামিম ইকবাল যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, সেই জন্য তাকে আজকে এই ম্যাচটি জেতাতে, যে ফরচুন বরিশাল টাইটেল জিতল বিপিএলের, এই জেতাটা তার জন্য অন্যরকম একটা গৌরবের এবং তার জন্য খুব ভালো লাগার কাজ করছে যে সে আজকে তাকে বিসিবি থেকে একটা সম্মাননা জানানো হয়েছে যে যেহেতু ক্রিকেট থেকে, আন্তর্জাতিক ক্রিকেট তিনি অবসর নিয়েছেন। এবং ফরচুন বরিশালের দর্শকরাও সে প্রত্যাশা করেছেন যে আসলে তারা যে ম্যাচটা জিততে পেরেছে, তাদের মধ্যে আমি যখন কথা বলছিলাম দর্শকদের সাথে, তাদের মধ্যে বেশ একটা উল্লাস উৎফুল্ল কাজ করেছে। তবে এটাও ঠিক, চট্টগ্রাম চিটাগং কিংস তারা যে ভালো খেলেছে এবং তাদের খেলা নিয়ে কিন্তু বরিশালের দর্শকরা যদিও বলেছেন যে তারা অনেক এই ম্যাচটা জেতাতে এবং কাপ নিয়ে যাওয়াতে তাদের মধ্যে যে প্রত্যাশাটা পূর্ণ হয়েছে। তবে চিটাগং কিংসের খেলায় তারা বেশ খুশি হয়েছেন এবং চিটাগং কিংসের আসলে যারা দর্শক ছিলেন যাদের মধ্যে কিছুটা আসলে হতাশা কাজ করেছে এবং তারা বলছিলেন যে চিটাগং কিংসের যে ক্যাপ্টেন মিথুন, তার আসলে ক্যাপ্টেন্সি তাদের খুব একটা ভালো লাগেনি কোনো ক্ষেত্রে। হয়তো ম্যাচটা তাদের হাত ফসকে গেছে, কারণ 194 রান করার পরে যখন ম্যাচটা তাদের হেরে যায় তখন তাদের মধ্যে একটা হতাশা কাজ করেছে। আর পাশাপাশি তামিম ইকবালের যে হাফ সেঞ্চুরি, এইটা আসলে আজকের ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। আমরা জানি যে এর মধ্যে তামিম ইকবাল ম্যাচ সেরা হয়েছেন, এটা একটা বড় বিষয়। তো এই সব কিছু মিলে দর্শকদের মধ্যে একটা মানে যে প্রত্যাশা এবং দর্শকদের মধ্যে যে একটা ভালো লাগা কাজ করেছে এবং দর্শকরা দেখেছেন এই ম্যাচটা আসলে ক্রিকেট যে খেলা, অর্থাৎ বিপিএলের খেলা যেরকম হয় 4 ছক্কা এবং ভালো যে রান, বড় স্কোর, এটা হয়েছে। এটা হচ্ছে এই ম্যাচের জন্য সবচেয়ে বড় বিষয় এবং দর্শকরা এটা উপভোগ করেছেন। তবে যেটা হোক, যে আসলে মাঠে আমরা প্রচুর দর্শক দেখেছি, অনেক দর্শক, এবং তারা এই ম্যাচটাকে ঘিরে তাদের যে বিষয়টা ছিল যে বিপিএল নিয়ে একটা সবসময় একটা বাজে প্রতিক্রিয়া থাকে, ফাইনাল এক পেশা হয়, তবে এবারে ফাইনালটা এক পেশা হয়নি, এটা হচ্ছে একটা বড় গুড সাইড। এবং যেটা হচ্ছে যেটা বলছিলাম যে দর্শকদের মধ্যে যে প্রতিক্রিয়াটা, সে প্রতিক্রিয়া, হ্যাঁ, চিটাগং কিংসের দর্শকরা তারা বলছেন যে এবার হয়নি, তো পরবর্তী তারা 13 বছর পর তারা ফাইনাল খেলতে এসে ম্যাচটা ফাইনালে যেটা আশা করেছিলেন সেটা জিততে পারেনি, তবে প্রত্যাশা করেছেন পরবর্তী তারা জিতবেন। তবে ফরচুন বরিশাল আসলে টিম হিসাবে তারা যে আসলে ভালো খেলে শেষ পর্যন্ত টাইটেলে জিততে পেরেছে, এটার জন্য আসলে দর্শকদের মধ্যেও যে একটা ভালো লাগা কাজ করেছে। পাশাপাশি ক্রিকেটটা হয়েছে যে তারা আসলে যোগ্যতম দল হিসেবে এবারে শিরোপা নিয়েছে, এটাও বলছেন দর্শকরা। কনক। মানিক, আপনাকে ধন্যবাদ। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মধ্যে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চান। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর জনসমাবেশে তিনি কথা বলেন। আমির বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি করে বিদেশে পাচার করেছেন তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ সুকৌশলে 54 বছর এই জাতিকে বিভক্ত করে রেখেছিল বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান।
তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে। বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য চীনের ইউনান প্রদেশের কিউমিনে 3টি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে। 21শে বইমেলায় চায়না বুক স্টল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি আশা প্রকাশ করে বলেন, এবছরের মে-জুনের মধ্যেই কিউমিনে বাংলাদেশিদের চিকিৎসা শুরু হবে। চিকিৎসার খরচ কমানোর বিষয়ে কাজ চলছে, ভিসার ফি কমানো এবং প্রক্রিয়া সহজ করতে কাজ করছে দুই দেশ। এ সময় চীনের রাষ্ট্রদূতের সাথে পরিদর্শনে যাওয়া সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকি বলেন, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার বিষয়ে কাজ করছে চীন। বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে বন্ধুপ্রীতম রাষ্ট্রটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে দেশে একটি নৈরাজ্য সৃষ্টি হয়েছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, সরকারেরও উচিত হবে তাদের থামানোর চেষ্টা করা। শুক্রবার বাংলাদেশ সাম্যবাদী দল এমএল এর আলোচনায় সভায় তিনি কথা বলেন। শেখ হাসিনা অতীতে যে মানুষ হত্যা করেছেন, আবার নতুন করে তিনি অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখেছেন, সেজন্য নতুন করে আরেকটি আদালত গঠন করা উচিত। তিনি বলেন, ভারতে বসে একজন খুনি কিভাবে বাংলাদেশে আরও খুনের বন্যা বইয়ে দেওয়ার জন্য এমন বক্তব্য রাখতে পারেন। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যই দায়ী। 6 মাস পর হলেও হাসিনার কণ্ঠে অনুশোচনা নেই বলে জানান তিনি। সাইফুল হক বলেন, সারা দেশে হামলা, আক্রমণ, ভাঙচুর হয়েছে। দেশে এক ধরনের নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর দায় অবশ্যই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন শুরু করবে কৃষি ও কৃষকদের নিয়ে বলেছেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ভালুকার গোয়ালি বাওয়ালিয়া বাজু উচ্চ বিদ্যালয় মাঠে বিরুলিয়া ইউনিয়ন কৃষক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষক সমাবেশে হাসান জাফির তুহিন আরও বলেন, এদেশের কৃষক ও কৃষির উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সমস্যা থাকবে না, 12 মাস তাদের মুখে হাসি থাকবে। কৃষক দলের সভাপতি বলেন, দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এখন গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে যেই ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধে রাজপথে নামতে প্রস্তুত থাকতে হবে। দেশীয় কাপড়ের অন্যতম পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর, বাবুরহাট এবং মাধবদী বিজনেস জোনকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। বিকেলে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদী মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভে অংশ নেয় হাজারো ব্যবসায়ী ও সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারী। দুপুরের পর থেকেই বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন ব্যবসায়ী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বাইপাস সড়ক নির্মাণ বন্ধের দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলেন, এই বাইপাস সড়ক হলে ধস নামবে নরসিংদীর ব্যবসা বাণিজ্যে। সেই সাথে দেশীয় কাপড়ের বাজারে কেনাবেচা কমে যাবে প্রায় 70%। বাইপাস সড়কটি স্বৈরাচার সরকারের অযৌক্তিক পরিকল্পনা বলে মন্তব্য করেন বক্তারা। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি নেতারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। খুলনার খালিশপুর পিপুলস গোল চত্বরে শ্রমিকদের সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেছেন, ছাত্রলীগকে যারা দলে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ কেরানীগঞ্জের চুনকটিয়া গার্লস স্কুল মাঠে বিএনপির সদস্যপদ নবায়ন ফর্ম বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বিকালে ফরিদপুরের সদর উপজেলার গেরোদা ইউনিয়নের বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু। তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
টাঙ্গাইলের ব্রাহ্মণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজী আবুল হোসেন পরিবারের আয়োজনে কয়েক হাজার গ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ডাক্তার এম শাহাদাত হোসেন ও ডাক্তার সাফিয়ার আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ব্যুরো হেলথ কেয়ারের পরিচালক রাহিলা জাকির। পঞ্চমবারের মতো মিলন মেলা করেছে বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশন। শুক্রবার রাজধানীর ডুমনিতে এক রিসোর্টে এই মিলন মেলায় অংশ নেয় এই সংগঠনের সদস্যরা। এগিয়ে যাওয়ার যে উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের পথ চলা শুরু, এ ধরনের জমকালো মিলন মেলা সে চ্যালেঞ্জিং যাত্রাকে আরো মসৃণ করবে বলে মনে করেন আয়োজকরা। ইয়ার্ন মার্কেটিং এর উন্নতি ও পেশাদারিত্ব বাড়ানোর মধ্য দিয়ে একসাথে কাজ করা এবং নতুন নতুন লক্ষ্য অর্জনে এ ধরনের আয়োজন নিজেদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন সদস্যরা। বিওয়াইএমপিএ সভাপতি প্রকৌশলী এবিএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন আশিক সহ নেতারা এতে বক্তব্য রাখেন। বাংলাদেশের এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশন খাতে চাঞ্চল্যকর একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে ব্রাহ্মা সিন্ডিকেটের বিরুদ্ধে। গ্যাসের দাম কয়েক গুণ বেশি ও ভুয়া প্রকল্প দেখিয়ে ইউএনডিপির অর্থ লোপাটের অভিযোগ করা হয়েছে ব্রাহ্মা নেতা আসাদুজ্জামান চক্রের বিরুদ্ধে। এ বিষয়ে শুক্রবার বিকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আরএসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। মালয়েশিয়া হেলথ কেয়ার বাংলাদেশ উইক 2025-এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার এর উদ্বোধন করেন। মালয়েশিয়ায় হেলথ কেয়ার ট্রাভেলস কাউন্সিল MHTC-র আয়োজনে এতে কম খরচে স্বাস্থ্যসেবা নিতে পারবে সাধারণ মানুষ। চিকিৎসা নিতে মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ আয়োজন বলে জানান উদ্যোক্তারা। মালয়েশিয়া থেকে আসা বিশেষজ্ঞদের বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ক অনুষ্ঠান, স্বাস্থ্যসেবা বিষয়ক প্রদর্শনী রয়েছে এতে। দ্য স্টোরি অফ আর্ট শিরোনামে 7 দিনব্যাপী শিল্প প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা স্টোরি টেলার। শুক্রবার সন্ধ্যায় গুলশানের আলোকি গ্রিন হাউসে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় দেশের খ্যাতিমান সব শিল্পীরা উপস্থিত ছিলেন। 8 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। কবি বেলাল হাওলাদারের পৃষ্ঠপোষকতায় প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন হয়েছে। কচিকাচার মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মোশাররফ হোসেন, উদ্বোধন করেন মোহাম্মদ আলমগীর জুয়েল। বক্তব্য রাখেন কবি ও গবেষক মোহাম্মদ বেলায়েত হোসেন। তাকে প্রাণের মেলা সাহিত্য সম্মাননা দেওয়া হয়। এছাড়াও অন্যান্য গুণীজনকে পুরস্কৃত করা হয়। সুইস পরিচালক মার্জুর এর এনকাউন্টার্স অব মিল্কি ওয়ে ডকুমেন্টারির প্রদর্শনী হয়েছে রাজধানীতে। সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স হলে এ প্রদর্শনী হয়। সুইজারল্যান্ড এবং পশ্চিম আফ্রিকার গরু খামারি ও দুধ বিক্রেতার কাহিনী নিয়ে এ তথ্যচিত্র তৈরি করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, এর আগে ক্রাউন 7 শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না করার আহ্বান ডক্টর ইউনূসের। দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন শেখ হাসিনা। চলতি বছরের শেষ দিকেই নির্বাচন। শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে। এর সাথে ভারত সরকারের অবস্থানের সম্পর্ক নেই দিল্লির বিবৃতি। হাসিনাকে ফেরাতে ব্যর্থ হলে মামলা করে বিচার দাবি নাগরিক কমিটির। আওয়ামী লীগ নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ জানালেন উপদেষ্টা আসিফ। ধানমন্ডি 32-এ আজও ভাঙচুর, ধ্বংসস্তূপ দেখতে আসছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষও। বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক। আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা নিয়ে আলোচনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সক্ষম না হলে ফ্যাসিস্টদের পুনরুত্থানের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।